গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। ডাব্লিউবিপিএসআই প্রিলিমিনারি পরীক্ষা দরজায় করানো আছে, আর হাতে সময় নেই একদমই। তো এই সময় সেই জন্য পরীক্ষা প্রস্তুতি তোমাদের জন্য মক টেস্ট নিয়ে এসেছে। আর একটা আদর্শ মক টেস্ট বা হচ্ছে প্র্যাকটিস সেট, যেখানে ম্যাথ, রিজনিং, জিকে তিনটে মিক্স থাকবে। এই সময় এই মুহূর্তে দেখে নাও যে যে প্রশ্নগুলো বা যে জায়গাতে অসুবিধা হচ্ছে বা পারছো না, সেই জায়গাগুলোকে আর একবার রিভাইজ করা। কারণ এখন নতুন করে কিছু পড়ার নেই। তবে হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শন বা স্ট্যাটিক জিকে পোর্শন এটা তোমাদেরকে অবশ্যই করিয়ে দেবো, কিন্তু এখনো শরীরটা আমার ঠিক হয়নি। তো অবশ্যই কাল পরশুর মধ্যে অবশ্যই তোমাদেরকে করিয়ে দিচ্ছি, যাদের বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অনেকের অসুবিধা আছে সেই জায়গাগুলো। তো দেখে নাও যে মক টেস্টের যে প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতায় সিটাডেল হলো। অপশন এ হচ্ছে পোড়া ইটের বাড়ি, বি হচ্ছে উঁচু এলাকা, সি হচ্ছে পোড়া মাটি, ডি হচ্ছে নগর প্রণালী। তো রাইট আনসার কি হবে? হরপ্পা সভ্যতায় সিটাডেল, সিটাডেল হচ্ছে উঁচু যে এলাকা সেইগুলোকে বলা হতো কি? সিটাডেল। উঁচু এলাকা এগুলোকে বলা হতো সিটাডেল। সেই সাথে হরপ্পা, মহেঞ্জোদারো বা আরো অন্যান্য যে সমস্ত কালীবঙ্গান, কোট ডিজি, ধোলাভিরা, এই যে বিভিন্ন সভ্যতা বা যেগুলো আবিষ্কার হয়েছিল, এদের আবিষ্কর্তা কে, বা বিশেষ নিদর্শন বা বিশেষ যে বৈশিষ্ট্য, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, একবার দেখে নেবে। 2 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে গৌতম বুদ্ধ কোন নদীর তীরে দীর্ঘকাল তপস্যা করেছিলেন? কোন নদীর তীরে দীর্ঘকাল তপস্যা করেছিলেন? অপশন এ হচ্ছে যমুনা, বি হচ্ছে সরস্বতী, সি হচ্ছে নিরাজনা, ডি হচ্ছে অপালিনী। তো রাইট আনসার হবে নিরাজনা নদীর তীরে গৌতম বুদ্ধ দীর্ঘকাল তপস্যা করেছিলেন। আর সরস্বতী নদীটা কিসের সঙ্গে জড়িত? প্রাচীনতম সাহিত্য যে ঋগ্বেদ, সেটা সরস্বতী নদীর ধারে পাওয়া গিয়েছিল। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আর সেই সাথে গৌতম বুদ্ধের জন্ম কোথায়, মৃত্যু কত সালে, বা মহাবীর এদের স্ত্রী বা পুত্রের কন্যার নাম, সেই সাথে হচ্ছে বিভিন্ন যে বৌদ্ধ ধর্ম সম্মেলন, জৈন ধর্ম সম্মেলন হয়েছিল, কোথায় হয়েছিল, কারা সভাপতিত্ব করেছিলেন, এই পোর্শনগুলো থেকে প্রতিটা পরীক্ষায় দেখবে একটা প্রশ্ন থাকেই, তাই খুব ভালোভাবে এই জায়গাটা দেখে নাও। পরের প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট, এটাও যে মিনান্দার ছিলেন একজন পার্সিয়ান রাজা, বি হচ্ছে ব্যাকট্রিয় রাজা, সি হচ্ছে শক রাজা, ডি হচ্ছে হুন রাজা। তো রাইট আনসার কি হবে? মিনান্দার ছিলেন ব্যাকট্রিয় রাজা বা হচ্ছে ইন্দো গ্রিক রাজা। এরাই প্রথম স্বর্ণ মুদ্রা ভারতে নিয়ে এসেছিলেন। এটা একটা প্রশ্ন, মানে ইম্পর্ট্যান্ট প্রশ্ন থাকে যে কারা প্রথম স্বর্ণ মুদ্রা ভারতে নিয়ে আসেন। তো ইন্দো গ্রিকরা প্রথম স্বর্ণ মুদ্রা ভারতে নিয়ে এসেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অপশন এ হচ্ছে রাজা রামমোহন রায়, বি দেবেন্দ্রনাথ ঠাকুর, সি কেশবচন্দ্র সেন, ডি হচ্ছে অক্ষয় কুমার দত্ত। এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন হতে পারে। দেখো যে তত্ত্ববোধিনী পত্রিকা যেটা, সেটার প্রথম সম্পাদক ছিলেন তিনি হচ্ছেন অক্ষয় কুমার দত্ত। আর দেবেন্দ্রনাথ ঠাকুর অনেকে বলতে পারো, তো দেবেন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এবার হয়তো একটু ঘুরিয়ে যদি দেয়, অক্ষয় কুমার দত্তের কথা যদি না বলা থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা দেবেন্দ্রনাথ ঠাকুরকে করব, কিন্তু প্রথম সম্পাদক বলা হলে অক্ষয় কুমার দত্তকেই করা উচিত। 1843 সালে এই পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল। এবং এ প্রসঙ্গে আরেকটুকু বলে দিই যে রাজা রামমোহন রায় হচ্ছে আত্মীয় সভা 1815, ব্রাহ্ম সমাজ 1828, আর কেশবচন্দ্র সেন হচ্ছে ভারতীয় ব্রাহ্ম সমাজ। এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে না, যে কেশবচন্দ্র সেন হচ্ছে ভারতীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, আর রাজা রামমোহন রায় হচ্ছে আত্মীয় সভা এবং শুধু ব্রাহ্ম সমাজ। পরের প্রশ্ন, সংবিধানের কত ধারা অনুযায়ী যে কোনো ধর্মগ্রহণ, ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের অধিকার আছে? সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী যে কোনো ধর্মগ্রহণ, ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের অধিকার আছে? ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের অধিকার আছে 24, 26, 27, 28। তো রাইট আনসার কি হবে? অবশ্যই রাইট আনসার হচ্ছে আর্টিকেল 26 এ এটা বলা আছে। 24 নম্বর দেখো যে এটাও ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। সেটা হচ্ছে 14 বছরের কম বয়সী শিশুদের যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করানো যাবে না, এটা আর্টিকেল 24 এ বলা আছে। এটাও ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে অঙ্গরাজ্যের রাজ্যপালের প্রধান পরামর্শদাতা কে? যে কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের প্রধান পরামর্শদাতা কে? মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি। যে কোনো রাজ্যের ক্ষেত্রে আইনি
যিনি প্রধান আছেন বা আইনি রাজ্যের ক্ষেত্রে সাংবিধানিক প্রধান হচ্ছে রাজ্যপাল এবং প্রকৃত ক্ষমতার অধিকারী সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে হচ্ছে রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হচ্ছে কে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী। এবং আর্টিকেল 153 অনুযায়ী ধারাতে বলা আছে যে প্রত্যেকটা রাজ্যে একজন রাজ্যপাল বা গভর্নর থাকবে। পরের প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা নিচের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা নিচের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? মানে টোটাল 5টা স্টেটের উপর দিয়ে গেছে, তার মধ্যে এই অপশনের মধ্যে কোনটার উপর দিয়ে যায়নি? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ। তো রাইট আনসার কি হবে? যে অরুণাচল প্রদেশের উপর দিয়ে যায়নি। এই দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে 82°30' পূর্ব, 82°30' পূর্ব যে দ্রাঘিমা রেখা, সেটা উত্তর থেকে দক্ষিণ দিকে গেছে 5টা স্টেটের উপর দিয়ে। তো সেই 5টা স্টেট কি কি হবে? একটা হচ্ছে উত্তরপ্রদেশ, এখানেই ধরা হয় যে প্রমাণ দ্রাঘিমা উত্তরপ্রদেশের উপর দিয়ে গেছে। তারপর হচ্ছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। নেক্সট হচ্ছে ছত্তিশগড়, তারপর হচ্ছে ওড়িশা, ছত্তিশগড়, ওড়িশা এবং হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাই রাইট আনসার হচ্ছে অরুণাচল প্রদেশের উপর দিয়ে যায়নি। অরুণাচল প্রদেশ একদম পূর্ব দিকে, এই প্রান্তে উপরের দিকে আছে, অরুণাচল প্রদেশের উপর দিয়ে যায়নি। এবং সেই সঙ্গে যেটা আছে 23.5° যে কর্কট ক্রান্তি রেখা পশ্চিম থেকে পূর্বে, এখানে 8টা স্টেটকে কভার করেছে, যে 8টা স্টেটের উপর দিয়ে গেছে। এই 8টা স্টেটের এই জায়গাটাও তোমাকে মনে রাখতে হবে। পরের প্রশ্ন, এখানে তোমাদের সাজেশন একটা জিনিস বলেছিলাম যে ভারতের যে ম্যাপ আছে, বাউন্ডারি সীমানা, এটা ভালো করে পড়তে হবে যে নিচের কোন রাজ্যের সাথে চীনের সীমানা রয়েছে। কোন রাজ্যের সাথে চীনের সীমানা রয়েছে? পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড, উত্তরপ্রদেশ। তার আগে বলে দিই যে ভারতের কি হচ্ছে, এই উত্তর দিকে চীন অবস্থিত, উত্তরে চীন আছে। তাই একদম পূর্ব দিক থেকে যদি বলি তাহলে হচ্ছে অরুণাচল প্রদেশ। প্রথম হচ্ছে অরুণাচল প্রদেশের সঙ্গে চীনের সীমানা রয়েছে। এবং তারপর হচ্ছে সিকিমের সাথে সীমানা আছে। তারপর হচ্ছে উত্তরাখণ্ডের সঙ্গে আছে উত্তরাখণ্ড। এবং এরপর হচ্ছে হিমাচল প্রদেশের সঙ্গে চীনের সীমানা রয়েছে। আর হচ্ছে লাদাখের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে। সেই অনুযায়ী অপশন কি হচ্ছে? হিমাচল প্রদেশ। প্রশ্নটা এরকম ভাবে দিয়েছে কোন রাজ্যের সঙ্গে আছে, এবার এরকম প্রশ্ন দিতে পারে যে কোন রাজ্যের সাথে নেই, সেটা দিতে পারে। তাহলে মনে রাখতে হবে এই 5টা স্টেট, একটা হচ্ছে লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং হচ্ছে অরুণাচল প্রদেশ। এই কটা স্টেটের সঙ্গে, রাজ্যের সঙ্গে চীনের সীমানা বাউন্ডারি শেয়ার করে। এবার একটা ম্যাথামেটিক্স ভীষণ ইম্পর্ট্যান্ট, এইরকম টাইপের ম্যাথও আসার প্রবল সম্ভাবনা রয়েছে। দেখে নাও যে ম্যাথ কি বলা আছে। এক ব্যক্তির প্রথম বছরে 20 টাকা এবং দ্বিতীয় বছরে 40 টাকা, তৃতীয় বছরে 80 টাকা, এইভাবে বেতন বৃদ্ধি হয়। কততম বছরে তার 2560 টাকা বেতন বৃদ্ধি হবে? এটা হচ্ছে একটা গুণোত্তর প্রগতির অঙ্ক। এই ক্ষেত্রে যেটা এনতম বছরে যে পদটা হবে বা যে ফলাফলটা হবে, সেটার যে সূত্র সেটা হচ্ছে AR⁻n-1, অর্থাৎ এটা মানেই বলে দিয়েছে যে সেটা হচ্ছে 2560 টাকা হবে। মানে কি? প্রথম পদ, যেটা প্রথম দেওয়া আছে। আর মানে কি? মানে হচ্ছে যে সাধারণ অন্তর যেটা দেওয়া আছে, যেমন 20 থেকে সঙ্গে 2 গুণ করলে 40, 40 সঙ্গে 2 গুণ করলে 80। অর্থাৎ প্রত্যেকটার সঙ্গে 2 গুণ করলে পরে কি হচ্ছে, যে পরেরটা হচ্ছে, তো সেটাই হচ্ছে এর মান। তাহলে প্রথম পদটা কি হচ্ছে আমার 20, তাহলে 20 ইন্টু 2 গুণ করলে হচ্ছে তাহলে 2⁻n-1 ইকুয়াল টু 2560। তাহলে দেখো যে 2⁻n-1 ইকুয়াল টু 20 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে? 20 দিয়ে 0 কেটে দাও, মানে হচ্ছে 128। তো 2 এর কত ঘাত মানে 128 হয়? 2 এর হচ্ছে 2⁷, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, মানে 2⁷। তাহলে ঘাত সমান হয়ে গেল। তাহলে কি বলতে পারি? অতএব n-1 ইকুয়াল টু 7 বা n ইকুয়াল টু হচ্ছে 8। তার মানে অষ্টমতম বছরে, 8তম বছরে কি হবে? 8তম বছরে তার বেতন বৃদ্ধি 2560 হবে। আবার অনেক সময় এরকম বলতে পারে যে সপ্তমতম বছরের পর কি অষ্টমতম বছরের পর কত টাকা হবে, তখন সেই জায়গাটা এন এর জায়গাতে এখানে মানটাকে বসে দিতে হবে, তত দিয়ে উত্তরটা বের করতে হবে। নেক্সট প্রশ্ন চলে আসছে যে 7 জন মহিলা বা 4 জন পুরুষ একটি কাজ 4 দিনে করতে পারে,
তবে 8 জন পুরুষ ও 7 জন মহিলা তার দ্বিগুণ কাজ কতদিনে করতে পারবে। এইগুলোর ক্ষেত্রে অনেকে শর্ট ট্রিক বা শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করে। আমি এখানে শর্ট ট্রিক বা ওরকম ফর্মুলা অ্যাপ্লাই করছি না, এমনি ডিটেলসেই বলছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে দেখো যে পুরুষ এবং মহিলা সম্পর্ক দিয়েছে, 7 জন মহিলা বা 4 জন পুরুষ। এই কথাটার মানে কি, 7 জন মহিলা যা কাজ করতে পারে সেটা 4 জন পুরুষে সেই কাজটা করে দেবে। তাহলে ঘুরিয়ে বলে 4 জন পুরুষ মানে 7 জন মহিলা, তাহলে এখানে 8 জন পুরুষ দেওয়া আছে, তাহলে 8 জন পুরুষ মানে কি হবে, ডবল হয়ে যাবে, অর্থাৎ হবে 14 জন মহিলা হয়ে যাবে। তাহলে 8 জন পুরুষ প্লাস 7 জন মহিলা মানে কি, 8 জন পুরুষের বদলে কি হবে 14 জন মহিলা, আর 7 জন মহিলা তো এখানে বলেই দিয়েছে, মানে টোটাল কত হলো 21 জন, তাহলে হচ্ছে 21 জন মহিলা হলো। তাহলে আমার প্রথমে এখানে বলেছিল যে 7 জন মহিলা একটা কাজ 4 দিনে করতে পারে, তার মানে কি 7 জন মহিলা একটা কাজ 4 দিনে করছে, তাহলে একজন মহিলার কি হবে 4 গুণিত 7 দিন লাগবে। আর 21 জন মহিলার কত দিনে লাগবে, 21 জন মহিলার বাই 2 হবে। তার মানে কি হয়েছে, এটা 3 7 21 মানে হচ্ছে 4/3 টাইম লাগছে। তো হচ্ছে 4/3 দিনে করবে, কিন্তু এখানে একটা জিনিস বলেছে দ্বিগুণ কাজ বলে দিয়েছে, দ্বিগুণ কাজ, তাহলে আরো দ্বিগুণ যদি লাগে ডবল করে দাও, মানে 2 দিয়ে গুণ করে দাও, অর্থাৎ 8/3 লাগবে। 8/3 দিন লাগবে, মানে 2 পূর্ণ 2/3 দিন লাগবে। যাই হোক, এখানে অপশানে একটা ভুল আছে, অপশান তৈরি করতে একটু কিছু ভুল হয়ে গেছে, তো আনসার হবে 8/3 দিন। 11 নম্বর হচ্ছে সংকীর্ণ ও গভীর নদী উপত্যকাকে কি বলা হয়। সংকীর্ণ ও গভীর নদী উপত্যকাকে কি বলা হয়। ক্যানিয়ন, গিরিখাত, মন্থকূপ, প্রপাতকূপ। তো অবশ্যই রাইট আনসার কি হবে, গিরিখাত। গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, এটি আরো অতি গভীর ও অতি সংকীর্ণ। অতি গভীর এবং অতি সংকীর্ণ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে ক্যানিয়ন বলা হয়, ক্যানিয়ন বলা হয়। 12 নম্বর হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা নিচের কোন রাজ্যের উপর যায়নি। ভারতের প্রমাণ দ্রাঘিমা নিচের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি। দেখ, এই কোশ্চেনটা মনে হচ্ছে অলরেডি আবার রিপিট হয়েছে, এটা ওকে বাতিল করে দিলাম। অরুণাচল প্রদেশ রাইট আনসার হবে, যে প্রমাণ দ্রাঘিমা রেখা অরুণাচল প্রদেশের উপর দিয়ে যায়নি। পরের প্রশ্ন, বাৎসরিক পরীক্ষায় কোনো বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 65% বাংলায়, 50% গণিতে এবং 40% উভয় বিষয়ে পাস করেছে। 20 জন উভয় বিষয়ে ফেল করলে মোট পরীক্ষার্থী কত হবে। এই রকম একটা প্রশ্ন গ্যারেন্টি প্রত্যেকটা পরীক্ষাতে তুমি পাবেই পাবে, অবশ্যই একটা এরকম অঙ্ক থাকবেই। তো কি করে করতে হবে দেখে নাও, যে পরীক্ষার্থীদের 65% বাংলায়, আর এখানে কি দেওয়া আছে উভয় বিষয়ে পাস করে, তাই অনলি বেঙ্গলিতে মানে শুধু বাংলায় পাস করে কত হবে, এই উভয় যেটা আছে সেখান থেকে মাইনাস দিতে হবে, অর্থাৎ 65 থেকে 40 বাদ দাও, মানে হবে 25। একইভাবে কি দেওয়া আছে 50% গণিতে দেওয়া আছে, তো সেরকমই কি হবে যে শুধুমাত্র গণিতে হবে কি 50 থেকে 40 বাদ দাও, মানে হবে 10। তাহলে বাংলা আর গণিত মিলে কত হয়ে গেল, এদিকে হয়ে গেল 35। তাহলে কি হবে যে হয় বাংলা বা গণিত বা উভয় বিষয় মিলে পাস করেছে কত, সেটা হচ্ছে 75। তার মানে কি, যে দুটো বিষয়ে ফেল করেছে বা যে কোনো একটা বিষয়ে ফেল করেছে সেটা কত হবে, 100 থেকে বাদ দাও, মানে হবে 25। তাহলে এই 25 মানে হচ্ছে 20 জন, 20 জন উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে 1 মানে হচ্ছে বাই 25, 100 মানে কত, 4 25 100 মানে 4 20 80 জন, তাহলে 80 জন হচ্ছে পরীক্ষার্থী, 80 জন হচ্ছে মোট পরীক্ষার্থী। বা আরো একটা সিম্পলি মানে খুব সহজ পদ্ধতিতে করে দিতে পারো, যে বাংলা এবং গণিত এই দুটোকে যোগ করে দাও, বাংলা এবং গণিত এই দুটোকে যোগ করে দাও, 65 যোগ হচ্ছে 50 মানে হচ্ছে 115। এবার এই যে 40% এখানেই তো ভরা আছে, তাই সেই 40টা আমাকে কি করতে হবে, মাইনাস দিতে হবে, মানে 75%টা কি হবে, হয় বাংলা বা হয় গণিত বা হচ্ছে উভয় বিষয়েই পাস করেছে 75। তার মানে উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে 100 থেকে বাদ দিতে হবে, মানে হচ্ছে 25%। এই 25% মানেই হচ্ছে 20 জন, তাহলে 100% মানে হবে 80 জন। পরের প্রশ্ন হচ্ছে 12 সেমি ব্যাসযুক্ত নিরেট গোলক গলিয়ে 3:4:5 অনুপাতের ব্যাসের 3টে নিরেট গোলক তৈরি করা হলে ক্ষুদ্রতম গোলকের ব্যাসার্ধ কত হবে। ক্ষুদ্রতম গোলকের ব্যাসার্ধ কত হবে। তাহলে আমাদের সূত্রটা কি, 4/3 পাই আর কিউব হচ্ছে গোলকের আয়তনের সূত্র। তাহলে 4/3 কে কমন নিয়ে দিলাম, 4/3 পাইকে কমন নিয়ে নিলাম। এটা যেটা আছে সেটা কি হবে, 3 মানে অর্ধেক করলে পড়েছে 3/2 তার হোল কিউব, তাই তো, মানে হচ্ছে 27/8। পরেরটা কি হবে 64/8। পরেরটা কি হবে 125/8। ইকুয়াল টু আমার কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 4/3 পাই, এটা যদি অর্ধেক করি তাহলে হচ্ছে 6, মানে হচ্ছে 6-এর
কিউব, 6 এর কিউব। তো 4 এর 3 পাই, 4 এর 3 পাই, দুই দিক থেকে আমি আউট করে দিলাম, দুই দিক থেকে আউট করে দিলাম। তো দেখো এইগুলোকে যদি প্রত্যেকটাকে আমি এক্স বা আর যেটাই যাই ধরি না কেন, তাহলে হবে এক্স কিউব। যদি এক্স ধরে নিই, এক্স কিউব সব হচ্ছে, তাহলে উপরে সবগুলোকে যদি যোগ করি আমি, তাহলে দেখো হবে 216 এক্স কিউব বাই হচ্ছে 8, 216 এক্স কিউব বাই হচ্ছে 8। এটা ইকুয়াল টু কি হবে, 6 এর কিউব, 6 এর কিউব মানে হয় 216। তাহলে 216 216 কেটে গেল, তাহলে এক্স কিউব ইকুয়াল টু 8 বা এক্স এর মান কত হচ্ছে, এক্স এর মান হচ্ছে 2, এক্স এর মান হচ্ছে 2। এবার বলছে ক্ষুদ্রতম গোলকের ব্যাসার্ধ কত হবে। ক্ষুদ্রতম গোলক মানে যেটা যেটা হচ্ছে 3 ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে ক্ষুদ্রতম গোলকের যেটা ব্যাস হবে সেটা হচ্ছে 3 গুণিত 2 মানে হচ্ছে 6। 6 কিন্তু আনসার নয়, কারণ এটা ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে, 3 হবে, অর্থাৎ রাইট আনসার যেটা সেটা হচ্ছে 3। পরের প্রশ্ন একটা দেখো, রিজনিং আছে যে সিম্বল শব্দকে জেড আর সিএল এম এন লেখা হলে নাম্বারকে কি লেখা হবে। কি আছে, এস ওয়াই এম বি ও এল। সিম্বলকে কি লেখা হচ্ছে, জেড আর সি এল এম এন। তাহলে ভালো করে খেয়াল করো, আর এস অর্থাৎ কি হলো, যে প্রথম যেটা লেটার আছে এস থেকে মাইনাস হলো, কিন্তু একটার সঙ্গে অন্যটা অল্টারনেট করে, আর এস তেমনি কি হয়েছে ওয়াই জেড। একইভাবে দেখো এল এম, তারপরে কি হয়েছে বিসি। তাহলে এরকম যদি হয় তাহলে কি হবে, এন ইউ এম বি ই আর। তার মানে কি হচ্ছে, এন যেটা আছে এই কোনাকুনি করলে কি হচ্ছে, মাইনাস হবে, তাই তো। আর এস যেমন হলো, তার মানে কি হবে, এটা এম এম এন। তেমনি এটা কি আছে, ইউ আছে, ইউ থেকে কি হবে তাহলে ভি হবে। একইভাবে দেখো, তাহলে যেটা আছে বি, বি থেকে এখানে কি হবে, সি হবে, আর এটা কি হবে, এল হবে, আর থেকে এটা কি হবে, এস হবে, এটা কি হবে, ডি হবে। তার মানে ভি এম সি এল এস ডি, ভি এম সি এল এস ডি। তাহলে ভি এম সি এল এস ডি অপশন এ তে রাইট আনসার পেয়ে যাবে, ভি এম সি এল এস ডি। নেক্সট পরের প্রশ্ন কি আছে দেখো, যে 16 নম্বর, যে সম্প্রতি নারী সুরক্ষা সংক্রান্ত, নারী সুরক্ষা সংক্রান্ত কোন বিল পশ্চিমবঙ্গ সরকার পাস করেছেন। সম্প্রতি নারী সুরক্ষা সংক্রান্ত কোন বিল পশ্চিমবঙ্গ সরকার পাস করেছে। এক নম্বর হচ্ছে অভয়া, বি হচ্ছে নির্ভয়া, সি হচ্ছে অপরাজিতা, ডি হচ্ছে সুকন্যা। তো রাইট আনসার কি হবে, অবশ্যই হচ্ছে অপরাজিতা বিল পাস করেছে পশ্চিমবঙ্গ সরকার, অপরাজিতা বিল। নেক্সট 17 নম্বর প্রশ্ন, অগ্নি ওয়ারিয়র যৌথ সামরিক মহড়া ভারতে কোন দেশের মধ্যে রয়েছে। অগ্নি ওয়ারিয়র যৌথ সামরিক মহড়া ভারতে কোন দেশের মধ্যে রয়েছে। এই সামরিক মহড়া এই জায়গা থেকে কিন্তু আমরা যদি প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখি, কেপিএসআই ডব্লিউপিএসআই সমস্ত পরীক্ষায় কিন্তু একটা করে প্রশ্ন এসেছে। তো সেই জন্য এগুলো একটু দেখে নেবে, যে আমেরিকা, নেপাল, সিঙ্গাপুর, ভিয়েতনাম। তো রাইট আনসার অবশ্যই হয়েছে কি, যে সিঙ্গাপুর এবং ভারতের মধ্যে রয়েছে অগ্নি ওয়ারিয়র। 18 নম্বর পরের প্রশ্ন, এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট রিজনিং এর প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসে। সেটা হচ্ছে এইচপিএম একটা সিরিজ দেওয়া আছে, এই সিরিজে কি বলেছে, শ্রেণীটিতে কতগুলি এম এমন আছে যারা এইচ এর পরে নেই কিন্তু আর এর আগে রয়েছে। কতগুলি এম আছে যারা এইচ এর পরে নেই কিন্তু আর এর আগে আছে। ধরো এই যে এখানে একটা এম আছে, এখানে কি বলছে যে এইচ এর পরে নেই, হ্যাঁ এইচ এর পরে নেই, কিন্তু আবার আর এর আগেও থাকতে হবে, তাহলে এই এমটা বাদ। এই এমটা দেখি, হ্যাঁ এই এমটা হবে, কি বলছে, এইচ এর পরে নেই কিন্তু আর এর আগে আছে, তাই হচ্ছে টিএমআর, এটা একটা পেয়ে গেলাম। আবার চলে এসো, এই যে একটা এম আছে, কিন্তু এখানে দেখো বলছে এইচ এর পরে নেই বলেছে, কিন্তু এখানে আবার এইচ এর পরে আছে, তাই এটা বাদ হবে না। তারপরে চলে এসো আবার এম, দেখো এখানে কি হচ্ছে, এইচ এর পরে নেই কিন্তু আর এর আগে নেই, তাই এমটাও বাদ। এই এমটা দেখো এল এম আর, এইচ এর পরে নেই কিন্তু আর এর আগে আছে, এটা একটা হবে, তাই কি হচ্ছে, দুটো আছে, এরকম হচ্ছে দুটো আছে। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে, 12টা 40 বাজলে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে। 12টা 40-এর সময় ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে। তো দেখো 12টা বাজলে তো ঘড়ি এরকম হবে, 12টার কাঁটাটা এখানে থাকে, তাই তো 12টার কাঁটাটা এখানে থাকে। তো 12টা 40 যখন বাজবে মানে হচ্ছে ঘন্টার কাঁটা এরকম থাকবে, ঠিক এরকম ভাবে দেখতে হবে, তাই তো। তো 12টা 40-এর সময় কি হচ্ছে, ঘন্টা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে। তো এই যে ফর্মুলা সেটা হচ্ছে 30 × আওয়ার, 30 × ঘন্টার কাঁটা, ডিফারেন্স মাইনাস হচ্ছে 11/2 ইন্টু হচ্ছে মিনিটের কাঁটা, 11/2 ইন্টু হচ্ছে মিনিট। তাহলে 30 × ঘন্টা মানে 12টা 40 বলেছে, তার মানে 30 × 12,
3 12 36 360 বিয়োগ 11/2 ইন্টু মিনিটের কাটা কটা বলেছে 40 বলেছে ইন্টু 40 মানে কত হচ্ছে 11 দুগুণে 22 220। তাহলে 360 থেকে 220 বাদ দিলে হয় 140। তাহলে ঘন্টা মিনিটের কাটার মধ্যবর্তী হবে 140 ডিগ্রি 140 ডিগ্রি। নেক্সট পরে আবার রিজনিং এর থেকে অঙ্ক আছে, রিজনিং আছে দেখো যে এন হলো বি এর ভাই, ঠিক আছে, এন হলো বি এর ভাই। তাহলে বি দিয়ে তীর চিহ্ন দিলাম, এন হলো বি এর ভাই মানে বি এর ভাই হচ্ছে এন। আবার বলছে এম হলো এন এর বোন, এম হলো এন এর বোন, ঠিক আছে, এন দিয়ে তীর চিহ্ন দিলাম, এম হলো এন এর বোন। জে হলো পি এর ভাই এবং পি হলো বি এর কন্যা, পি হলো বি এর কন্যা, তাহলে এখান থেকে আমি দিয়ে দিই যে বি এর কন্যা হচ্ছে পি। আর তার আগে বলেছিল জে হলো পি এর ভাই, তাহলে পি দিয়ে তীর চিহ্ন দিয়ে দিলাম, এটা হচ্ছে জে মানে জে হলো পি এর ভাই। তাহলে কোশ্চেন করেছে যে জে এর কাকা কে, জে এর কাকা কে। দেখো এখানে যে রিজনিংটা দেওয়া আছে সেখানে পুরোপুরি কনফার্ম ন, কিন্তু অ্যাকর্ডিং টু যে কোশ্চেন দিয়েছে সেখানে আমাকে যদি আনসার করি তাহলে বি এর কন্যা যদি পি হয়, বি এর কন্যা যদি পি হয় তার মানে বি কে তাহলে কনফার্ম ধরে নিতে হবে বি হচ্ছে কি পিতা, তাছাড়া তো মিলবে না, বি হচ্ছে পিতা। আবার বলেছে কি যে পি, পি এর ভাই হচ্ছে যে, মানে পি যে পরস্পর কি ভাই বোন, তার মানে হচ্ছে কি জে এর পিতা হবে কি, জে এর পিতা হবে বি। এবার বি এর ভাই যেহেতু এন বলেছে, ঠিক আছে, সেই কারণের জন্য বাবার ভাই কাকা হবে, তার মানে কি এন হচ্ছে জে এর কাকা, এন হচ্ছে জে এর কাকা। নেক্সট আর একটা রিজনিং আছে দেখো যে সিরিজের কোনটি ভুল রয়েছে 1 4 7 11 16 22 29। এরকম যখনই কোথায় এর ভুল দেওয়া আছে সিরিজটা এরকম যখনই বলবে তখনই সবার প্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছে তাদের মধ্যে যে গ্যাপ আছে সেই গ্যাপটাকে খুঁজে বের করা। 1 থেকে 4 মানে 3 গ্যাপ আছে, 4 থেকে 7 3 গ্যাপ আছে, 7 থেকে 11 4 গ্যাপ আছে, 11 থেকে 16 5 গ্যাপ আছে, 16 থেকে 25 6 গ্যাপ আছে, 22 থেকে 29 7 গ্যাপ আছে। তাহলে একটা জিনিস দেখো যে যদি এই অর্ডারে হতো 1 3, তাহলে দেখো লাস্ট থেকে আমরা যদি দেখি 7 গ্যাপ হলো, 6 গ্যাপ হলো, 5 গ্যাপ হলো, 4 গ্যাপ হলো, 3 গ্যাপ হলো, তাহলে এর আগেরটা নিশ্চয়ই 2 গ্যাপ হতো, তাই তো? তাহলে 2 3 4 5 6 7 গ্যাপ এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে কাকে ঠিক করতে হবে, একটা ভুল আছে, অর্থাৎ এটা যদি 2 হয়ে যেত তাহলে কি হতো, মিলে যেত, তার মানে এখানে এক ভুল আছে, তাই রাইট আনসার হবে 1, 1 ভুল আছে। নেক্সট কোশ্চেন 22 নম্বর দেখো যে এটা একটা বলতে পারো যে স্টেটমেন্ট অ্যাসাম্পশন, যে এই দোকানের স্টেটমেন্ট কনক্লুশন, এই দোকানের বেশিরভাগ পোশাক দামি, তাহলে বলা যায় কি বলা আছে, এই দোকানের বেশিরভাগ পোশাক দামি তাহলে বলা যায় দোকানে কোনো সস্তা পোশাক নেই, দোকানে হ্যান্ডলুম পোশাক সস্তা, দোকানে সস্তা পোশাকও আছে, এই দোকানের সব পোশাক দামি। যখনই আমরা স্টেটমেন্ট কনক্লুশন বা এরকম ধরনের জিনিস করব সেটা অ্যাকর্ডিং টু অপশন বা অ্যাকর্ডিং টু যে কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনের বেসিসে কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ বা কোনটা হতে পারে সেটা আমাকে দেখতে হবে। তো এই দোকানে দেখো ইংলিশ দিয়ে যদি আমরা বলি ইংলিশ হিসাবে তাহলে কিছু এই দোকানের বেশিরভাগ মানে মোস্ট অফ দ্য গার্মেন্টস, অর্থাৎ বেশিরভাগ পোশাক দামি। তাহলে দোকানে কোনো সস্তা পোশাক নেই এই কথাটা বলেনি, স্টেটমেন্ট কনক্লুশন একটা ব্যাপার হবে যে অন্য যে ব্যাপারে বলা থাকবে না সেই ব্যাপারটা বলতে পারবো না, বা এখানে বেশিরভাগ পোশাক দামি বলেছে তাই কোনো সস্তা পোশাক নেই সেটা বলতে পারবো না। বি আছে দোকানে হ্যান্ডলুম পোশাক সস্তা, হ্যান্ডলুমের কথা এখানে বলেইনি। সি হচ্ছে দোকানে সস্তা পোশাকও আছে। ডি হচ্ছে এই দোকানের সব পোশাক দামি, যেখানে বলেছে বেশিরভাগ, বেশিরভাগ বলেছে, বেশিরভাগ বলতে কি বোঝায়, অধিকাংশ জিনিসটাকে বোঝায়, সব তো আর বলেনি। তাই এই চারটে অপশনের মধ্যে সব থেকে যেটা মনে হচ্ছে আনসার সি হচ্ছে রাইট আনসার, যে দোকানে সস্তা পোশাকও আছে, দোকানে সস্তা পোশাকও আছে। নেক্সট পরের প্রশ্ন কি আছে দেখো যে কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, সাহিত্য কৃষি বিজ্ঞান সমাজসেবা। তো হচ্ছে কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের অবিস্মরণীয় আবিষ্কারের জন্য দেওয়া হয়, ইউনেস্কো থেকে দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের অবিস্মরণীয় আবিষ্কারের জন্য। নেক্সট আবার দেখো একটা রিজনিং থেকে প্রশ্ন রয়েছে যে সূর্যাস্তের পূর্বে দুই বন্ধু সুমিত ও মোহিত একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে, কে কোন দিকে আছে আমরা জানি না, তবে ধরে নাও যে এইভাবে কথা বলছে, উপরেরটা হচ্ছে সুমিত আর নিচেরটা হচ্ছে মোহিত।
এবার একটা জিনিস দেখো যে সূর্যাস্তের পূর্বে মানে যখন সূর্য যখন অস্ত যায় অর্থাৎ কি হয়েছে ছায়া যেটা হয় সেটা হচ্ছে পশ্চিম দিকে। এই মানে সূর্য যেটা অস্ত যায় সেটা হচ্ছে পশ্চিম দিকে অস্ত যায়। মানে তার ছায়া যেটা পড়বে ছায়া পড়বে সেটা হচ্ছে পূর্ব দিকে। ছায়া পড়বে পূর্ব দিকে। তাহলে আমাকে কি বলেছে যে যদি মোহিতের ছায়া সুমিতের ঠিক ডান দিকে পড়ে, মোহিতের ছায়া সুমিতের ডান দিকে পড়ছে, তার মানে সুমিত যদি এই দিকে থাকে, মুখ করে যদি থাকে, তাহলে তার ডান দিক কোনটা হবে? এই দিকটা হবে তার ডান দিক, এই দিকটা হবে ডান দিক। তাহলে বলছে কি মোহিতের ছায়া সুমিতের ঠিক ডানে পড়ে। তাহলে কি বলেছি আমি যে সূর্যাস্তের পূর্বে মানে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তার মানে পূর্ব দিকে ছায়া পড়বে। তাহলে এই ডান দিক যেটা এটাই হবে পূর্ব দিক, এটাই হবে পূর্ব দিক। এবার আমাদের ম্যাপে অরিজিনালি কি হয় পূর্ব দিক যেটা সেটা হয় তোমার এই সাইডে পূর্ব দিক হয়, কিন্তু ম্যাপটা এখন ঘুরে গেল, কারণ যেদিকে ছায়া পড়ছে সেই দিকটা পূর্ব দিক হবে। তাহলে এই দিকটা যদি পূর্ব দিক হয় তাহলে একইভাবে এই দিকটা হবে পশ্চিম দিক, উপরের দিকটা উত্তর দিক হয় তাহলে উপরের দিকটা হবে দক্ষিণ দিক, আর নিচের দিকটা হবে কি উত্তর দিক। তাহলে বলছে সুমিত কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তাহলে সুমিত কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, মানে কি সুমিত তাহলে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, উত্তর দিকে হচ্ছে রাইট অ্যান্সার। 25 নম্বর হচ্ছে প্রথম বাংলা চলচ্চিত্রটির নাম কি? বেহুলা লক্ষিন্দর, জামাই ষষ্ঠী, সি হচ্ছে পথের পাঁচালী, ডি হচ্ছে চণ্ডীদাস। তো রাইট অ্যান্সার অবশ্যই প্রথম বাংলা চলচ্চিত্রের নাম হচ্ছে কি জামাই ষষ্ঠী। তো এই ছিল তোমাদের 100টা প্রশ্ন, এটাকে আমি 4টে ভাগে ভাগ করে দেব। আজকে বা আগামীকালের মধ্যে করিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের। যদি তোমাদের ইন্টারেস্ট থাকে ভালো লাগে তাহলে অবশ্যই করব। কেমন প্রশ্ন বা কেমন লাগলো সেগুলো অবশ্যই জানাবে। আশা করি এরকম ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষার হলে দেখতে পাবে এবং যথেষ্ট ভালোভাবে অ্যানালিসিস করেই সেটটা বানানো হয়েছে। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই কটা দিন এখন অনেকে তোমরা ডব্লিউপিএসসি এর জন্য যোগাযোগ করছিলে, এই 4-5 দিনের মধ্যে আর এখন অ্যাডমিশন নিচ্ছি না। প্রিলিমস পরীক্ষা ভালো করে দিয়ে নাও, তারপরে হচ্ছে শুধুমাত্র মেন্স যারা অ্যাডমিশন নেবে 13 তারিখ থেকে ক্লাস শুরু হবে, 12 তারিখে পরীক্ষা হলে 13 বা 14 তারিখে ক্লাস শুরু হয়ে যাবে। যারা অ্যাডমিশন দিয়েছো তোমরা এই নাম্বারটা এখন থেকে নোট করে নিতে পারো, 7797427474।